নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। আর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে আমার এই লেকচার 10 তোমরা অনুসরণ করো, তাহলে এইখানে যে সমস্যাগুলোর সমাধান করে দেওয়া হয়েছে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। আমরা আলোচনা করছিলাম এর আগেও লেকচার 9-এ তোমাদের গণিতের পরিমিতির অংশ নিয়ে। একটা লেকচার এখানে হয়েছে, লেকচার নাম্বার 9। দুটো সমস্যা করে সমাধান করে দিয়েছিলাম যতটুকু মনে পড়ে 1 আর 3। আর কিছু বাড়ির কাজ দেওয়া ছিল, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল পাঠ্য বই থেকে অনুশীলনী 16.2 এর 2, 4 এবং উদাহরণ 8, 9, 10। সবাই আশা করি তোমরা করেছো। আমি বিশ্বাস করছি তোমরা এগুলোই পেরেছো এবং করেছো সবাই মনোযোগ সহকারে। আমরা আজকের পাঠে ফিরে আসি। আজকের পাঠ অধ্যায় 16, একই অধ্যায়, পরিমিতি যেটা ছিল সেই অধ্যায়, এবং অনুশীলনী 16.2। যেহেতু দুটো সমস্যা গত ক্লাসে সমাধান করা হয়েছে, আমরা আজকে নতুন কিছু সমস্যায় আমরা যাব। আমরা সমাধান করব প্রথমে পাঠ্য বইয়ের 5 নম্বর সমস্যাটি। আমরা সমস্যাটি আগে জেনে নেই, উঠিয়ে নেই আগে সমস্যাটা পুরোটা। উঠানো প্রায় হয়েছে। ওকে, সমস্যাটা দেখে নিই আমরা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আমরা প্রথম লাইনটা এইভাবে বোঝার চেষ্টা করি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি পাততে কতটি পাথর লাগবে? আমি বেশি আলোচনায় যাব না, অ্যাডভান্স কথা বলার দরকার নাই। প্রশ্ন আমরা একবার পড়ে নিয়েছি, আমরা ওই অনুযায়ী আমরা সমাধান করব। আমরা প্রথমে ধরে নিব, যেহেতু বলা ছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, আমরা আয়তক্ষেত্রের প্রস্থটা আগে ধরে নিয়েছি। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার। যেহেতু 3 গুণ বলা ছিল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 3x আর x গুণ করলে একবার লিখেছি 3x স্কয়ার বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 768। প্রশ্ন মতে যে ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম ধরে নেওয়ার পরে 3x স্কয়ার ইকুয়াল 768, আমরা এখানে ক্যালকুলেশন করেছি। x স্কয়ার ইকুয়াল 768 divided by 3 by x square equal 256 by x equal root over 256, x equal 16। আমরা পেলাম এই আয়তক্ষেত্রের আমরা প্রস্থটা পেয়ে গেছি। আয়তক্ষেত্রের প্রস্থ x equal 16 মিটার, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 into 16, যেহেতু 3 গুণ ছিল বলা ছিল ওখানে 48 মিটার। আমরা বের করব আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কি? দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে সেই হিসাবে 2 into দৈর্ঘ্য ছিল 48, প্রস্থ 16, ক্যালকুলেশন করে 128 মিটার। এটা কি পেলাম আমরা? আয়তক্ষেত্রের পরিসীমা পেলাম। লক্ষ্য করো, প্রথমেই বলা হয়েছে আয়তক্ষেত্রের একটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি 128 হয়, তাহলে কি হবে? বর্গের পরিসীমা 128 মিটার। বর্গের পরিসীমা দেওয়া আছে, আমাদের টার্গেট বর্গের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এবং একটি পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গের ক্ষেত্রফলকে একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে কতটা পাথর প্রয়োজন সেই পাথরের সংখ্যা আমরা বের করতে পারি।
তো বর্গের পরিসীমা দেওয়া আছে 128, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 128 ডিভাইডেড 4, 32 মিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর উপর স্কয়ার, 32 এর উপর স্কয়ার, কত হয়? 1024 বর্গ মিটার। এটা পেলাম আমরা বর্গের ক্ষেত্রফল। এবার আমরা আসি, একটা পাথরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? পাথরগুলো বর্গাকার, কিন্তু এটা কিন্তু একটা পাথরের ক্ষেত্রফল না। একটা পাথর মানে একদিকে 40 সেন্টিমিটার, চারদিকে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। আমরা সেখানে বলছি যে প্রতিটা বর্গাকার, প্রতিটা পাথরের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 40 সেন্টিমিটার। আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি মিটারে। আমরা এই 40 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব, অর্থাৎ 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দিয়ে 40 কে ভাগ করলে 0.4 মিটার। বর্গাকার প্রতিটি পাথরের তাহলে ক্ষেত্রফল কত হবে? 0.4 হোল স্কয়ার ইকুয়াল 0.16 বর্গমিটার। এটা একটা পাথরের ক্ষেত্রফল। তাহলে কতগুলো পাথর লাগবে? পুরো বর্গের ক্ষেত্রফলকে একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। নিম্ন পাথরের সংখ্যা 1024 ডিভাইডেড বাই 0.16, ক্যালকুলেশন করলে 6400। এটা আমাদের পাথরের সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। আশা করি ভালো লেগেছে, খুব সহজ ছিল। তো ঠিক আছে, আমরা পরের সমস্যায় চলে যাই। পরের সমস্যার সমাধান আমরা করছি, এটা পাঠ্য বই থেকে 7 নাম্বার। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। সামান্তরিকটির ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির মানে ওই সামান্তরিকের ভূমি ও উচ্চতা নির্ণয় করতে হবে। আবার একবার প্রশ্নটা আমরা জেনে নেই। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। আমরা উচ্চতায় ধরে নেব। আমরা একটু কাজের সুবিধার জন্য, তোমাদের একটু বোঝার সুবিধার জন্য একটা চিত্র এঁকে নিয়েছি। চিত্র এখানে দিতেই হবে এমন কথা না, দিলে ভালো, তবে দিলে একটু বোঝা যায় ভালো। লক্ষ্য করো, এ বি সি ডি এটা একটা সামান্তরিক আমরা এঁকে নিয়েছি, এবং সামান্তরিকের উচ্চতা অর্থাৎ ডি থেকে এবি এর উপর একটা লম্ব এঁকেছি, ডিএফ যেটাকে আমি এক্স ধরে নিয়েছি, এটাই হচ্ছে উচ্চতা। এখন আমরা এই কথাটাই বলবো। মনে করি সামান্তরিকের উচ্চতা x মিটার, সামান্তরিকের ভূমি 3/4x। তাহলে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, এটা লিখে দিয়েছি। তাহলে x ইনটু 3/4x, ক্যালকুলেশন করে 3x²/4 বর্গমিটার। কি পেলাম? এটা আমরা এটা পেলাম সামান্তরিকের ক্ষেত্রফল। আমাদের মানে সমস্যায় দেওয়া আছে কত? 363, এটা তার ক্ষেত্রফল। তাহলে আমরা বলবো প্রশ্ন মতে এটা ইকুয়াল 363 বা x² ইকুয়াল 363 ইনটু 4 ডিভাইড বাই 3, ক্যালকুলেশন করে x² ইকুয়াল 484, আমরা বলছি x ইকুয়াল 22 পর। তাহলে আমরা x এর মান পেলাম। x এর মান পাওয়ার অর্থ কি? ক্ষেত্রটা আমরা কি পেয়েছি? উচ্চতা পেয়েছি। অর্থাৎ সামান্তরিকের উচ্চতা 22 মিটার এবং সামান্তরিকের ভূমি 3/4 ইন্টু 22, ক্যালকুলেশন করে 16.5 মিটার। এটাই আমাদের চাওয়া হয়েছিল প্রশ্নে, এটাই অ্যান্সার। কি শিক্ষার্থীবৃন্দ, ভালো লেগেছে তো? এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো সুন্দরভাবে। আমরা এবার পরবর্তী সমস্যায় চলে যাই। পরবর্তী সমস্যা আমরা এটা সমাধান করব। সমস্যাটা তোমাদের পাঠ্য বইয়ের 9 নাম্বার সমস্যা। আমরা একটু উঠিয়ে নেই আগে, তারপর আলোচনা করি। উঠানো হয়ে গেল। সমস্যাটা ছিল এরকম: একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার। সামান্তরিকটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো।
সামান্তরিক চারটা বাহু বিপরীত বাহুগুলো কি থাকে? সমান্তরাল থাকে। সামান্তরিকে কোনো কোণই সমকোণ হয় না। সামান্তরিকের কর্ণগুলো কিন্তু সমান না, অসমান। অর্থাৎ একটা কর্ণ ছোট হয় সামান্তরিকের, একটা বড় হয়। আয়ত বা বর্গ এদের কর্ণগুলো সমান হয়, কিন্তু সামান্তরিকে রম্বসে কর্ণগুলো সমান হবে না, অসমান হবে এবং কোনো কোণে তাদের সমকোণ হবে না। আমরা এটা সমাধান করার জন্য আগে যে আমরা পাঠ্য বই থেকে ৫ নাম্বার ৭ নাম্বার করলাম, অপেক্ষাকৃত একটু লম্বা হবে এই সমস্যাটার সমাধান। কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্ন দেখা যায় পরীক্ষার প্রশ্নে থাকে। অতএব এটা ভালো করে তোমাদের শিখতে হবে। আমরা চলে আসি সমাধানে। সমাধানে বোঝার আগে আমরা একটা ছবি আগে আমরা এটা এঁকে নিব। ছবি না আঁকলে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো না। লক্ষ্য করো ছবিতে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আগে বলেছি এই সমস্যাটা একটু অপেক্ষাকৃত বড়, তোমরা খাতাতে আগে তোমাদের এই ছবিটা এঁকে নাও এবং মার্কিং করো কোন বাহুর দৈর্ঘ্য কত। আমি বলে দিচ্ছি, এইভাবে আগে ছবিটা আগে রেডি করে রাখো, কারণ যখন আমি এই পেজ থেকে অন্য পেজে যখন চলে যাব তখন ছবিটা পাওয়া যাবে না ভিডিওতে, তখন বুঝতে কষ্ট হবে। এই জন্য তোমরা আগে খাতায় আগে ছবি এঁকে নাও, তাহলে আমার এই যেভাবে আমি সমস্যাটা সমাধান করব লাইন বাই লাইন তোমাদের বুঝতে তখন সুবিধা হবে। চিত্র দেখে লক্ষ্য করো, এ বি সি ডি এটা আমাদের সামান্তরিক। আবারও বলছি, এ বি সি ডি এটা সামান্তরিক। দুটা বাহুর দৈর্ঘ্য আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এটা 30 সেন্টিমিটার। আমরা এখানে মেনশন করেছি এবি সমান 30 সেন্টিমিটার এবং সিডি সমানও 30 সেন্টিমিটার। যেহেতু এটা একই বাহু, বিপরীত বাহু, সমান্তরাল বাহু এবং সমান। আর অপর বাহু ছিল এডি বাহু আর বিসি বাহু, এটা হচ্ছে 26 সেন্টিমিটার। এটা কর্ণ দেখো, বিডি একটা কর্ণ আমরা এঁকে নিয়েছি। আমাদের এখানে ক্ষুদ্রতম কর্ণ, সামান্তরিকের দুটা কর্ণের মধ্যে একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম হয়। ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার আর বৃহত্তম কর্ণ এসি। এই এসির মান দেওয়া নাই, আমরা এই মানটা আমরা বের করব। আবার আমরা দুটো লম্ব এঁকে নিয়েছি দেখো, ডি থেকে এবং সি থেকে। দুটাই এবি বাহু বা এবির বর্ধিত অংশের উপরে একটা ডিএফ আর একটা হচ্ছে সিই, দুটো লম্ব আমরা এঁকে নিয়েছি। আমরা আসি এখন ওগুলো আলোচনায়। মনে করি এবিসিডি একটা সামান্তরিক, এর এবি বাহু সমান সিডি বাহু সমান 30 সেন্টিমিটার, যে কথাগুলো আগে বলেছিলাম এখন আমরা লিখছি এগুলো। এবং বিসি বাহু ইকুয়াল এডি বাহু ইকুয়াল 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ বিডি এটা সমান 28 সেন্টিমিটার। এগুলো দেওয়া আছে আমাদের। আমরা অপর কর্ণ এসি, এই এসির আমরা মান বের করব। আমাদের এসির মান বের করার জন্য দেখো লক্ষ্য করো তো, একটু বলে রাখি, অ্যাডভান্স একটু বলে রাখি। এসির মান বের করার জন্য আমরা টার্গেটে যাব হচ্ছে এ ই সি একটা সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো ডান পাশে এবং নিচের অংশ ত্রিভুজটা বড় একটা ত্রিভুজ সবচেয়ে, এ ই সি ত্রিভুজ। এই ত্রিভুজে এসি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা সি এটা লম্ব, এসি স্কয়ার ইকুয়াল আমরা পাবো এ স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে সি এটা লম্ব, লম্বের একটা আমাদের মান বের করতে হবে, এই মান দেওয়া নাই, এটা বের করতে হবে। আবার পুরাপুরি নিচে এ ই এটারও মান দেওয়া নাই, আমাদের মান দেওয়া আছে এবি পর্যন্ত মান দেওয়া আছে, কিন্তু বি পর্যন্ত মান দেওয়া নাই। তাই আমরা করব কি, যেভাবে হোক বিভিন্ন ভাবে আমরা সমস্যার প্রথমে হচ্ছে আমরা লম্বের মান অর্থাৎ সিএফ এর মান বের করব এবং পরবর্তীতে আমরা বি এর মান বের করব। বের করার পর তখন আমরা বলবো যে এ সি ই সমকোণী ত্রিভুজ। সেখান থেকে আমরা ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা উপপাদ্য অনুযায়ী আমরা তখন বলবো যে এস স্কয়ার ইকুয়াল এ স্কয়ার যোগ সি স্কয়ার। তাহলে আমরা চলে যাই সেই মানগুলো বের করার জন্য। বিভিন্ন কৌশলে আমাদের মান বের করতে হবে। আমরা প্রথমে যে মান আমরা বের করার চেষ্টা করব, ওই যে আমরা অঙ্কনের কিছু অংশ বাকি রেখেছি, আলোচনা করা হয় নাই। ওই যে বলেছিলাম ডি ও সি থেকে, অর্থাৎ ডি থেকে এবি বাহুর উপরে ডিএফ লম্ব, আর সি থেকে কি হচ্ছে এবি এর বর্ধিতাংশের উপরে সিএফ সিই লম্ব।
হয়েছে? এখন আমরা আসি এ বি ডি এর অর্ধ পরিসীমা প্রথমে বের করব। অর্থাৎ এ বি ডি এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করব, কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অর্ধ পরিসীমা বের করে নিয়ে সূত্র বসাতে হয়। আমরা ওই দিকে যাচ্ছি। প্রথমে আবারও বলছি, লক্ষ্য করো, এ বি ডি একদম আমাদের বাম দিকে, হাতের বাম পাশে যে চিত্রটা এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা আসছি। এই ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে তিন বাহুর সমষ্টি ভাগ 2। তিন বাহু অর্থাৎ একটা 30 সেন্টিমিটার এবি বাহু, আর বিডি বাহু 28 সেন্টিমিটার, আর এডি বাহু 26 সেন্টিমিটার। তাকে আমরা এই তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 84/2 42 সেন্টিমিটার। এটা তোমরা সম্ভবত 16.1 এ এটা তোমরা জানো যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা বের, অর্ধ পরিসীমা বের করে নিতে হয়, তারপর একটা সূত্র বসাতে হয়। কি সূত্র? সূত্রটা হচ্ছে এরকম যে রুট ওভার এস ইন্টু এস হচ্ছে অর্ধ পরিসীমা, এস ইন্টু এস মাইনাস একটা বাহু ইন্টু এস মাইনাস আর এক মাঝের বাহু ইন্টু এস মাইনাস তৃতীয় বাহু বা অপর বাহু। আমরা সেটাই করেছি এখানে। মানগুলো আমরা বসিয়ে দিব। এস এর মান 42, তাহলে 42 মাইনাস 42 ইন্টু 42 মাইনাস 30, অর্থাৎ ত্রিভুজের একটা বাহু ছিল এবি সমান 30 ইন্টু 42 মাইনাস 26, লেফট বাহুটা ছিল 26 এবং রাইট বাহুটা ছিল 28। আমরা ক্যালকুলেশন করে, সিম্পল ক্যালকুলেশন, মাইনাস করে দিয়েছি, সবগুলো গুণ করে দিয়েছি ক্যালকুলেটরে, এটা হয়েছে। এটাকে রুট ওভার করার পরে 336 বা 336 বর্গ সেন্টিমিটার এ বি ডি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পেলাম। আবার দেখো, আমাদের যাচ্ছি কিন্তু আগে বলেছিলাম যে লম্ব মানে উচ্চতা, এই সামান্তরিকের উচ্চতাটা বের করতে হবে, অর্থাৎ আমাদের ডিএফ এর মান দরকার। এটা আমাদের এই এ বি ডি, এটাও কিন্তু যে ত্রিভুজটা, এটার কিন্তু উচ্চতা দেওয়া আছে। উচ্চতাটা কি দেওয়া আছে? ডিএফ। সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করব। এই যে চলে যাচ্ছে, যে ছবি না মানে চিত্রটা খাতায় না থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, আগে বলেছিলাম। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মানে হাফ, এবি হচ্ছে ভূমি, এই ক্ষেত্রে ডিএফ হচ্ছে উচ্চতা। ডিএফ আগে, উচ্চতা বরাবরই উচ্চতা। এটা প্রশ্ন মতে এই ক্ষেত্রফল ইকুয়াল, আমরা যে ক্ষেত্রফল বের করলাম এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 336, এইটা ক্যালকুলেশন করেছি আমরা। এখানে এবি এর মানটা বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে 15 ডিএফ ইকুয়াল 336, ডিএফ ইকুয়াল 336/15, ডিএফ ইকুয়াল 22.4 সেন্টিমিটার। আমরা সেই একটা মান পেয়ে গেলাম। আমরা বলেছিলাম যে আমাদের ডিএফ এর মান, অর্থাৎ এই সামান্তরিকের উচ্চতাটা আমাদের জানা আগে দরকার ছিল, আমরা সেটা বের করতে সক্ষম হয়েছি। চলে আসার পরবর্তী অংশ, বিসিই বলেছিলাম যে বি এর মানটা আমাদের দরকার। তাহলে বি সিই এটা একটা সমকোণী ত্রিভুজ। বিসি কিন্তু ভূমি, ধরে নাও, দুঃখিত, বিসি হচ্ছে অতিভুজ, বি আমরা ভূমি বলি, আর এই লম্ব বলি। তাহলে সেই ক্ষেত্রে যদি ভূমি আমরা আগে বলি বি, যেহেতু আমরা বি এর মানটা আমাদের দরকার, তাহলে বি স্কোয়ার সমান আমরা বলতে পারবো, অর্থাৎ ভূমি স্কোয়ার সমান বলতে পারবো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমরা সেটাই করেছি। বি স্কোয়ার ইকুয়াল অতিভুজ বিসি, বিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল বিসি, বিসির পরিবর্তে আমরা বলছি এডি, যেটাই বিসি সেটাই এডি। আর সিই যেটা মান বলেছিলাম, সি এর মান বের করে সিও যা, ডিএফ ও তাই, ডিএফ। আমরা বলছি যে এডি ইকুয়াল 26 আর ডিএফ ইকুয়াল 22.4, এই মানগুলো আমরা আগে বের করে নিয়েছি। তো আমি যেভাবে স্কোয়ার দিয়েছি এভাবে না দিয়ে তোমরা একটু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে 26 হোল স্কোয়ার 22.4 হোল স্কোয়ার, তোমরা একটু ব্র্যাকেট ওখানে ব্যবহার করো, যেহেতু এটা কম্পোজ করতে হয়, অনেক টাফ ব্যাপার, কিছু মিসিং হয়েছে এখানে, এটা তোমরা দিয়ে নিও। বি স্কোয়ার ইকুয়াল, ক্যালকুলেশন করে 676 মাইনাস 501.76, ক্যালকুলেশন করে বি স্কোয়ার ইকুয়াল 174.25, বি ইকুয়াল রুট ওভার এত, বি ইকুয়াল 13.2। আমরা বি যে বলেছিলাম বি এর মান আমাদের দরকার, সেই বি এর মানটা আমরা পেয়েছি।
আমরা এখন তাহলে এই টা টোটাল কত হয়, এর মানটা আমরা জানবো। এই আমি আগেই বলেছি চিত্র দেখো, চিত্র না দেখলে হবে না, চিত্র দেখতে হবে। এই ইকুয়াল এবি প্লাস কিন্তু বিই। এবি এর মান আমাদের আগে দেওয়া আছে 30, আর বি এর মান আমরা এই মাত্র বের করেছি 13.2, দুটো যোগ করলে 43.2 আমরা এই মানটা পেয়েছি। এখন আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়, যে এইসি বা এসিই যে সমকোণী ত্রিভুজ, এইসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়াল এই স্কয়ার মানে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, যেটা বলেছিলাম পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার এখানে করা হলো। এখন আমরা মান বসাবো, এই স্কয়ার প্লাস সিই, সি যেটা সেটাই ডিএফ, আগেই বলেছিলাম উচ্চতা, আমরা ডিএফ বসালাম কারণ ডিএফ এর মান বের করা আছে একই মান। এর মানটা বসায় দিয়েছি 43.2 স্কয়ার প্লাস ডিএফ এর মান 22.4, যে ব্র্যাকেট দিয়েছি এবার কিন্তু দেখতে ভালো লাগছে, আগের বার ছিল না ওখানে, ওটা তোমরা দিয়ে নিও। ক্যালকুলেশন করে এত হয়েছে, এই দুটো আমরা যোগ করলাম, যোগ করার পর আমরা পেয়েছি 2368। এটা কার মান? এসি স্কয়ারের মান, কিন্তু আমাদের প্রয়োজন এসির মান, বৃহত্তম কর্ণ এসি। এসি ইকুয়াল রুট ওভার এত, রুট করার জন্য হয়েছে 48.6621, আরো আছে, এত দরকার নেই আমাদের, দশকের পর 3টা লিখলেই হয় বা 4টা লেখা যায়, আমরা তারপরেও কমায় নিয়ে আসবো। অতএব নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য 48.66 সেন্টিমিটার প্রায়, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বড় হলেও, সমস্যাটা বড় হলেও আশা করি তোমরা বুঝতে পেরেছো। একবারে এই সমস্যা আয়ত্তে রাখা যাবে না, এটাকে কয়েকবার তোমাদের প্র্যাকটিস করতে হবে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 3টা আজকে আমরা সমস্যা আমাদের সামনে ছিল, সমাধান করেছি। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা এখানে আজকে সমস্যার সমাধান আমরা শেষ করতে চাই বা করব এখন। তো তার আগে, লেকচার শেষের আগে তোমাদের একটু বাড়ির কাজ দিতে চাই। বাড়ির কাজ দিতে চাই মানে দিবই, প্র্যাকটিস তোমাদের করতেই হবে। আবারও বলছি, তোমার লেখাপড়া তোমার কাছে, তোমাকে অবশ্যই যত্নের সঙ্গে এগুলি অনুশীলন করতে হবে। আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা টিচার অনেক কষ্ট করছেন, তোমরা অবাক হয়ে যাবে। শিক্ষকেরা আমার সঙ্গে প্রায়, তাদের সঙ্গে ফোনে আলাপ হচ্ছে, অনেক কষ্ট করছেন একটা ক্লাস তৈরি করার পিছনে। আমার নিজের ম্যাথমেটিক্যাল টার্মগুলো লেখা মানে এটা কম্পোজ করা যে কত কষ্ট, আমার অনেক সময় লাগছে, অফিসিয়াল প্রচুর কাজ করি, পাশাপাশি তোমাদের এই কাজগুলো আমি করছি। আমাদের যে কষ্ট এটা যেন কাজে লাগে, যে পরিশ্রম শিক্ষকেরা করছেন সেটা যেন কাজে লাগে। তোমরা এই সময়ে, যেহেতু বাড়িতেই তোমরা আছো, তোমাদের এই সময়টা সদ্ব্যবহার করবে। তো বাড়ির কাজ পাঠ্য বইয়ের 16.2 যেটা আমরা আলোচনা করছিলাম, এখান থেকে 6, 8, 10 এটা তোমরা করে রাখবে। আমি আশা করি তোমরা পারবে এগুলি। তো শিক্ষার্থীবৃন্দ, সবাই গৃহে থাকো, নিরাপদে থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।